তার মানে একটা মিথ্যা কথা বললে মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করা যায়। তাহলে রাজনীতি যখন মিথ্যাকে সত্যকে উপস্থাপন করার একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন অন্যকে ক্ষমতাহীন করার একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, তখন সোশ্যাল মাধ্যমে জি, এরই মধ্যে আরেকজন অতিথি পেয়ে গেছি, জনাব রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আলোচনাটি আমরা শুরু করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাজনীতি যখন সামাজিক মাধ্যমে কত সহজে রাজনীতিটা করা যায়। রাজনীতিটা যদি করা হতো সুস্থ রাজনীতি, তাহলে তো সমস্যা ছিল না, ঘরে বসে বিনা খরচে কম সময়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছা যায়। কিন্তু সামাজিক মাধ্যমে যে রাজনীতিটা আমরা দেখছি, এটি খুবই নোংরা রাজনীতি, অপপ্রচার, কুৎসা রটনা, মিথ্যাচার, চরিত্র হনন এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজে ভরপুর থাকে। এই কাজটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে উদ্দেশ্য করে করা হয়, কিন্তু ইদানিং আমরা দেখছি যে রাজনৈতিক ক্ষেত্রে এই চর্চাটা বেশি হচ্ছে। এর কারণ কি বলে মনে করেন, বা এটা নিয়ন্ত্রণের উপায় কি? ধন্যবাদ। প্রথমে আমি একটা বিষয় একটু বলতে চাই যে যখন বলছি সামাজিক মাধ্যম, তখন আসলে এটা কি সামাজিক মাধ্যম হচ্ছে নাকি অসামাজিক মাধ্যম হয়ে যায় অনেক ক্ষেত্রে? একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস। জি, কারণ আমি যখন আপনার সামনে কথা বলছি, আমার পাশে যখন রুমিন আপা বসে আছেন, তখন কোনো একটা কথা বলার আগে আমি অনেক ফিল্টার করি। জি, একটা শিক্ষিত মানুষ হচ্ছে সেই যা ভাবে তার সে বলতে পারে না, তার রুচি তাকে বাধা দেয়, তার সংস্কৃতি তাকে বাধা দেয়। কারণ সমাজে যে সমস্ত গালি প্রচলিত হচ্ছে সব আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারবেন না, আপনার মুখে আটকে যাবে, কারণ আপনার রুচি সেটাকে বাধা দেবে, আপনার সংস্কৃতি সেটাকে বাধা দেবে। কিন্তু যখন আপনি আমার সামনে নাই, আপনি কোনো দায়ের মধ্যে নাই, দায়হীনতার জায়গায়, তখন মনে হবে আপনাকে একটা আমি খোঁচা দিয়ে দিলে কে কি বলবে আমাকে। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আপনাকে গালি দিয়ে দিলাম। আপনার যে 40 বছরের অভিজ্ঞতা, এটা আমি 40 সেকেন্ড লাগবে না এটা ধূলিসাৎ করে দিতে। কারণ আমি একবার খেয়ালও করবো না এই মানুষটা সাংবাদিকতার জগতে এতদিন ধরে কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে এবং কত কিছু দেখেছে, কত কিছু দেখিয়েছে। তার যদি কোনো একটা বিষয়ে আমার সঙ্গে দ্বিমত হয়, সেই দ্বিমত করার গণতান্ত্রিক অধিকার তো আমারও আছে। ফলে আমি তো সেই দ্বিমতটা প্রকাশ করব, কিন্তু দ্বিমতের নামে আমি কি তাকে একদম শেষ করে দেবো, ভ্যানিশ করে দেবো? তো এই যে মানসিকতা, তার মানে একটা দায়হীন মন্তব্য করার সংস্কৃতি যেটা গড়ে উঠেছে, সেটাই আসলে আমাদের সোশ্যাল মাধ্যমকে আনসোশ্যাল অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে বড় সমস্যাটা কোথায়? যখন আমি দেখছি যে রাজনীতিটা একটা ক্ষমতা দখল করা, ক্ষমতা প্রয়োগ করা, অন্যকে ক্ষমতাহীন করে তোলা এবং অন্যের উপর ক্ষমতার দাপট দেখানোর একটা প্ল্যাটফর্ম। সেই ক্ষমতার দাপট দেখাতে পারলে আমি অর্থ উপার্জন করলে আমার কোনো দায় নাই, আমি জায়গা দখল করলে আমার কোনো দায় নাই, আমি মানুষ মারলে আমার কোনো দায় নাই, এবং আমি যদি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করি তাও আমার দায় নাই। একটা মানুষকে হত্যা করা মনে হয় তাকে বাঁচিয়ে দেওয়া, কিন্তু তাকে জীবিত রেখে তিলে তিলে অপমানিত করা, তার মানে হচ্ছে আমৃত্যু তাকে কষ্ট দেওয়া। এই জন্য শরীরের পচন অ্যান্টিবায়োটিক দিলে সেরে যাবে, কিন্তু একবার যদি মনের পচন হয়ে যায়, এটা কোনো অ্যান্টিবায়োটিকে কিন্তু সারানো যায় না। এখান থেকে একটা কথা একসময় এসেছিল যে সমাজ যত আধুনিক হবে তত যদি দায়িত্বশীল না হয়, এই আধুনিকতা কিন্তু সমাজকে ভেতরটা মর্মবস্তুটাকে শেষ করে দেবে। এই জন্য আমেরিকাতে একজন সোশ্যাল সায়েন্টিস্ট তিনি বলছেন, we are now in a society of container culture. We are always trying to see the container, not the content. ঠিক একই অবস্থা, প্যাকেটটা কত সুন্দর সেটা দেখছি, কিন্তু ভিতরে জিনিস কেমন সেটা আমরা দেখছি না। কিন্তু একটা শিক্ষা মানুষকে তো এই জায়গায় নিয়ে আসে যে আপনার পোশাকটা কতটা বড় কথা নয়, যে শরীরটাই পোশাকটা পরেছে, শরীরের চেয়ে পোশাক কি দামি নাকি পোশাকের চেয়ে শরীর বেশি দামি? নিশ্চয়ই শরীরটা বেশি। কিন্তু শেখ সাদিক আমাদেরকে একসময় শিখিয়েছেন না যে পোশাকের মূল্যটা কি। এখন পোশাকের মূল্যটা পোশাকই সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। এবং সে কারণে দেখুন, একটা কথা যদি বলি, গরুর গাড়িতে দুর্ঘটনা হলে মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু একটু আঘাত থাকতে, কিন্তু প্লেন যদি দুর্ঘটনায় পড়ে শেষ। তাহলে আপনি যত আধুনিক হচ্ছেন তত সতর্কতা লাগবে, তত আপনার সফিস্টিকেশন লাগবে। শুধু সফিস্টিকেশন কিন্তু টেকনোলজিক্যাল সফিস্টিকেশন না, কালচারাল সফিস্টিকেশনটাও লাগবে। আমার একটা কলমের খোঁচায় আপনার সারা জীবনকে আমি নাই করে দিতে পারি। এই যে রবীন্দ্রনাথ আদালতের লোক, বিচারকরা একটা রায় লেখার আগে 5 বার ভাবেন আমি একটা মানুষের জীবন কি কেড়ে নিতে পারি। আমার এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু তার আর ফিরে আসার পথ নাই, কিন্তু বেঁচে থাকলে তার সংশোধিত হওয়ার হয়তো অনেক রাস্তা আছে,
কিন্তু যেই মুহূর্তে আমি এই করলাম, এই জন্য একটা বোধহয় প্রভিশন আছে না, মৃত্যুদণ্ড দেওয়ার পর কলম ভেঙে ফেলার, যে আমি কি তার মানে এটার মধ্যে একটা কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটির জায়গা ছিল। আর এখন আমার কলম মানে আমি যা খুশি তাকে লিখতে পারি। প্রতুলের একটা বিখ্যাত গান ছিল না, যে হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না। তুমি আলু বেচো, পটল বেচো, সব কিছু বেচতে পারো, তুমি স্বপ্ন বিক্রি করো না, আর সবচেয়ে বড় কথা তুমি কলমটাকে বিক্রি করো না। আজকে মনে হচ্ছে যে কলম বিক্রি করাটা সবচেয়ে লাভজনক পেশা। একদিকে ক্ষমতা কুক্ষিগত করা, অন্যকে ক্ষমতাহীন করে তোলা। ফলে রাজনীতি যখন মানুষকে রাজনৈতিক সচেতন করার চাইতে রাজনীতি যখন ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা এবং মারমুখী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে, তখন যেভাবে আমি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবো আমি সেভাবেই পারবো। যদি এভাবে না পারি তাহলেও হবে। দেখা গেল যে আমি আপনাকে স্বাভাবিকভাবে যুক্তিতে পরাস্ত করতে পারি না, সাথে সাথে হ্যাঁ যুক্তি ভালো করে কিন্তু লোকটা বেশি সুবিধার না, বাস আমি এটা ইঙ্গিত করবো। আর এটা যদি মেয়েদের ব্যাপারে হয় যেমন, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আর মানে এটা 100 জনের মধ্যে হয়তো 90 জনে বিশ্বাস করে বসে থাকবে। এবং আমাদের দেশে একটা কথা আছে না, যা রটে তার কিছুটা বটে, এই কথা বলে আপনি যা খুশি রটিয়ে দিতে পারেন, সেই সত্য যাহা রটাইবে তুমি। তার মানে এইরকম একটা জায়গায় আমরা চলে গেলাম কেন? অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি, অ্যাবসেন্স অফ রেসপন্সিবিলিটি এবং অ্যাবসেন্স অফ মানে ইমপ্লিকেশন অফ ল। আমি আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলে আমি কি শাস্তির মধ্যে পড়বো না? নিশ্চয়ই। তখন বলবে, এখন দেখেন সবচেয়ে বড় ঘটনাগুলো কি হয়েছে, যে ছেলেটার মোবাইলটা 1.5 বছর ধরে থানায় আটকে রাখা হয়েছে, সেই মোবাইল থেকে ধর্মীয় অনুভূতির বিপরীতে একটা নাকি পোস্ট দেওয়া হয়েছে, এই জন্য এলাকায় উত্তেজনা। প্রথমত সে কাঠমিস্ত্রি, দ্বিতীয়ত তার মোবাইলটা থানায় সিজ করে রাখা হয়েছে, তো এটা কে করলো? তার মানে একটা মিথ্যা কথা বললে মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করা যায়। ফলে রাজনীতি যখন মিথ্যাকে সত্যকে উপস্থাপন করার একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন অন্যকে ক্ষমতাহীন করার একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, তখন সোশ্যাল মাধ্যমে তার মানে এই সামাজিক মাধ্যম তাহলে অপরাজনীতির বা ক্ষতিকর রাজনীতির একটা বড় হাতিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতিয়ার হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন মানুষ যুক্তি করাটাও ভুলে যাচ্ছে। মানে অনেক সময় বলে না যে আপনি বলেন প্রশ্নগুলো সহজ, উত্তরটা কি সহজ হবে না? তাহলে উত্তরটাও তো সহজ হওয়া উচিত, কিন্তু প্রশ্নগুলো সহজ, উত্তরটা খুব কঠিন। এরকম যদি হয় তাহলে যে কোনো একটা প্রশ্ন করে দিলাম, অথবা যে কোনো একটা সংশয় তৈরি করে দিলাম, এবং যে কোনো একটা সন্দেহ তৈরি করে দিলাম। রবীন্দ্রনাথের কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ বলছে সন্দেহ হচ্ছে দোধারি ছুরির মতো, সে এদিকেও কাটে ওদিকেও কাটে। যেমন আমি যদি আপনাকে সবসময় সন্দেহ করি, আপনি আমাকে দিয়ে যদি হাসেন, তাহলে হাসে কেন? নিশ্চয়ই মনের মধ্যে অন্য কোনো বিষয় আছে। আবার যদি গম্ভীর হয়ে থাকেন, ভাব নিচ্ছ তুমি, তার মানে আমি যদি একবার সন্দেহ করা শুরু করি, এর হাত থেকে আমার রেহাই নেই। ফলে মানুষকে সন্দেহ নয়, মানুষকে একটা যৌক্তিক বন্ধনে আমরা না আবদ্ধ করতে চাই। রাজনীতি হচ্ছে সেই জিনিস, আমি যাচাই করব, বাছাই করবো, আপনার কথাটাকে আমি যাচাই করে নেবো, আমার কথাটা আপনি যাচাই করে নেবেন। এবং এরকম একটা প্ল্যাটফর্ম যদি থাকে, যেমন এটা একটা প্ল্যাটফর্ম না, এটা তো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং এটা বলবো এটা একটা টপমোস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম। আমি যে কথাটা বলবো যদি মানে 1 লক্ষ মানুষ শুনে, সে বলবে উনি মিথ্যা কথা বললেন, এটা যেন তিনি ভাবতে পারবেন। আবার যদি বলেন না উনি কথাটা ঠিক বলেছেন, সেটাও তিনি ভাবতে পারবেন। তার মানে এটা আমি সোশ্যাল জাজমেন্টের জায়গায় আমরা চলে আসলাম। কিন্তু যখন আমি ফেসবুকে লিখছি, তো আমার ফেসটা কিন্তু হাইডিংয়ে চলে গেছে, আমি কিন্তু ফেস টু ফেস হচ্ছি না। হ্যাঁ, মানে যে অ্যাকাউন্ট থেকে লেখাটা হচ্ছে, হ্যাঁ, তার পরিচয় তো থাকছে, তার পরিচয় থাকছে। এবং সাথে সাথে কিন্তু দেখবেন যে তার পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই লেখা শুরু হয়ে গেল। তার মানে যেহেতু দায়হীনতা আছে, আমি বললাম না যে মানুষ যখন রাজনীতি করে তখন সে মানুষের সঙ্গে একটা তার নিয়মিত যোগাযোগের মধ্যে থাকে, কিন্তু যখন সে প্ল্যাটফর্মটা ইউজ করে তখন তার সঙ্গে কোনো নিয়মিত যোগাযোগ নাই। আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লোকের জনপ্রিয়তাকে মনে হয় যে এই 2 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দেবে, আমি এত সো পাওয়ারফুল। কিন্তু এই সো পাওয়ারফুল উইপনটা ইউজ করার আগে খুব ভাববো না যে এটার মধ্য দিয়ে আমি একটা মানুষের জীবনে কি আঘাতটা আনি, অথবা সমাজে কি সংস্কৃতিটা ছড়িয়ে দিই।